হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 5 নম্বর যে স্কুলটি আছে তার ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে প্রাকৃতিক সৌর পর্দা কোনটাকে বলা হয় না, ওজোনকে আমরা বলে থাকি প্রাকৃতিক সৌর পর্দা। নেক্সট আছে যে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে লেখচিত্রটি হয় সেটা আমরা সবাই জানি কিরকম হয়, সমপরাবৃত্তাকার। এটাকে বলা হয়ে থাকে সমপরাবৃত্তাকার। নেক্সট হচ্ছে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসের মোল সংখ্যা কত হবে। এই প্রশ্নটি আগেও করা হয়েছে, এই টেস্ট পেপারেরই প্রথম দিকের যে স্কুলগুলো যদি দেখো পাবে। তাহলে দেখো 1 মোল মানে আমরা কি বুঝি, 22.4 লিটার। তাহলে লিখতে পারি যে 22.4 লিটার মানে 1 মোলকে বোঝায়। তাহলে 5 লিটার মানে কত বোঝাবে না, 1/22.4 ইন্টু 5। তো এটার মান কত আসে, এটার মান আসে তোমার 0.22। তাহলে এটার অ্যান্সার হবে এটি। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আলফা সমান আমরা জানি β/2 এবং γ/3। তাহলে আলফা মানে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি হয় না β/2, কারণ গামা দিয়ে কোনো অপশন নেই, তাহলে β/2 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নক্ষত্রের ঝিকিমিকি করার কারণ কি। দেখো নক্ষত্রের ঝিকিমিকি করার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। 24 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে যদি নিমজ্জিত করি, আমরা কি জানি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। জল পরিশোধনের জন্য আমরা কি রেশিও ব্যবহার করি, ইউভি রে। নেক্সট, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ কি হবে। দেখো এইচ সমান আমরা কি জানি, I²RT। তাহলে I²R² যদি করি, তাহলে একটা আর আমাকে ভাগ দিতে হবে। এবার আই আর মানে কি লেখা হয়, আমরা জানি ভি সমান হয়ে থাকে আই আর। তাহলে বলো তো I²R² মানে আমরা তো লিখতেই পারি যে V²T/R। তাহলে দেখো এইচ এর সাথে কেমন সম্পর্ক না, এইচ সমান V² হচ্ছে, তার মানে যদি আমরা বিভব পার্থক্য 3 গুণ করি তাহলে উৎপন্ন তাপ কি হয়ে যাবে, 3 স্কোয়ার মানে 9 গুণ। তাহলে এখানে অ্যান্সার হবে 9 গুণ হবে সঠিক উত্তর। সুইচকে যুক্ত করা হয় সর্বদা লাইভ তারে, পর্যায়গত ধর্ম নয় এদের মধ্যে কোনটি। কি অ্যান্সার হবে এদের মধ্যে, যে পর্যায়গত ধর্ম নয় কোনটি। তাহলে অ্যান্সার হবে পরমাণু ক্রমাঙ্ক। নেক্সট, কোন যৌগের ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়, লিথিয়াম হাইড্রেট। জলে দ্রবীভূত অবস্থায় H2SO4, KOH, NaCl এদের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষকে অ্যাসিটিক অ্যাসিড। NaOH এর দ্রবণে যদি সোডিয়াম নাইট্রোক্সাইড বা H2S গ্যাস পাঠালে কি হবে না, বেগুনি বর্ণ ধারণ করবে। এবার দেখো কপারের আকরিক এদের মধ্যে কোনটি হবে না, চ্যালকোপাইরাইটিস হবে কপারের আকরিক। একই শ্রেণীর পরপর দুটি যে সমগণ তাদের মধ্যে আমরা কি জানি, একটা CH2 বন্ডের পার্থক্য থাকে। তাহলে CH2 মানে কত, কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 × 2 মানে কত হবে না 14। তাহলে দেখো কত পার্থক্য হবে, 14। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, রিপিটেড প্রশ্ন না, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। আগুনে বরফ কাকে বলা হয় বা ফায়ার আইস কাকে বলা হয় জানি না, মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট। সংকেত কি মনে রাখবে, 4CH4 কমা বা ডট দিতে পারো 23H2। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। অবশ্যই CO2 আমাদের 50% দায়ী আছে। চার্লস ও বয়েলের সূত্রে দুজনের মধ্যে কমন কে ধ্রুবক থাকে না, ভর। তাহলে এখানে লিখতে হবে গ্যাসের ভর লিখতে পারো, এটা লিখবে গ্যাসের ভর। সত্য মিথ্যা, একই চাপ উষ্ণতায় সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, কিন্তু এখানে বলেছে পরমাণুর সংখ্যা সমান, তাহলে কি হবে না মিথ্যা। কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে, অবশ্যই গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ, কারণ কেবলমাত্র আয়তন প্রসারণ পাবো আমরা। এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি, তাহলে এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হবে ক্যালভিন ইনভার্স। একটি আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ আমরা সবাই জানি রামধনু হয়। রৈখিক বিবর্ধন কি হয়, দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, একক নেই, একক বিহীন। অহমীয় পরিবাহী কি হবে, যে সমস্ত অর্ধ পরিবাহীগুলো আছে, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। তেজস্ক্রিয়তার এসআই একক আমরা জানি কি না, বেকারেল।
বার্লো চক্রে এসি প্রয়োগ করলে কি হবে, ঘূর্ণন বন্ধ হয়ে যাবে বা ঘূর্ণন হবে না, বন্ধ হয়ে যাবে না, ঘূর্ণন হবে না। এবার বলো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি হবে, এদের মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম। কাঁসা, তামা আর টিন মিলে হয়, তাহলে এ। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি করতে কি বিকারক দেবো, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে ডি। অ্যালুমিনিয়ামের আকরিক কি হয়, বক্সাইট। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের লুইস ডট কত। তাহলে ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে আমরা জানি 20 Ca 40। তাহলে 20 মানে 2 8 10, 10 8 18, 2 20। তাহলে সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকে, তাহলে ক্যালসিয়ামের থাকে সর্ববহিস্থ কক্ষে দুটি। ক্যালসিয়াম অক্সাইড মানে কি CaO। আর অক্সিজেনের কটি থাকে, অক্সিজেনের 6টি থাকে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এই যে দুটো ইলেকট্রন এখানে প্রবেশ করবে, তাহলে এটা হয়ে যাবে, এ দুটো ছেড়ে দিবে, দিলে কি হয়ে যাবে Ca2+। আর ও কি করবে, ওই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন অক্সিজেন ওই দুটো ইলেকট্রন গ্রহণ করবে এবং নিজের অষ্টক পূর্ণ করবে এবং 2-। নেক্সট বলেছে অ্যানোড মান কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানোড মান। না আমরা যখন কপারের বিশোধন করি, তামার যখন বিশোধন করা হয় তখন কি হয়, তড়িৎ বিশোধনের সময় অ্যানোডের নিচে কিছু অশুদ্ধি জমা হয়, তাতে বিভিন্ন ধরনের বড় ধাতু থাকে, যেমন প্ল্যাটিনাম, রূপো, সোনা, এগুলো পাওয়া যায়। এটাকেই বলা হয়ে থাকে অ্যানোড মান। এটা যেহেতু কাদার মতো হয়ে থাকে তাই একে অ্যানোড মান বলা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটে, না আমরা জানি তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে যদি 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই চাপ উষ্ণতায় অ্যানোডে বলেছে তার আয়তন কত। তাহলে আয়তনের যে অনুপাতটা হয় আমরা কি লিখতে পারি, না ক্যাথোড আর ধরো অ্যানোড। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হয়, না ক্যাথোডে উৎপন্ন হয় আমাদের হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। তাহলে এটা কত আয়তন উৎপন্ন হয়, না 2 আয়তন। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় 2 আয়তন, তাহলে এদের যে রেশিওটা হয় আয়তনে 2:1। তাহলে বলেছে ক্যাথোডে যদি 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, তার মানে আমরা যেটাকে 2 আয়তন বলছি সেটাই কি, তাহলে লিখতে পারি যে 2 আয়তন মানেই 11.2 লিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে অ্যানোডে কত উৎপন্ন হবে, মানে 1 আয়তনের মান জিজ্ঞেস করেছে, তাহলে 1 আয়তন সমান কি বলতে পারি, 11.2 বাই হচ্ছে 2, তাহলে কত হবে, 2 5 10 6 বার, তাহলে 5.6 লিটার উৎপন্ন হবে। তাহলে এখানে লিখতে হবে যে 5.6 লিটার। SO2 থেকে SO3 রূপান্তরের জন্য কি লাগবে, না অ্যাসবেস্টাস। অ্যাসবেস্টাস। চ্যালকোজেন মানে কি, না চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক, যেখান থেকে আকরিক উৎপন্ন হয় যে সমস্ত মৌল থেকে, তাহলে এরা আকরিক উৎপাদক। অ্যাসিটিলিনের বন্ধন কোণ কত হয়, অ্যাসিটিলিনের বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। যেমন মিথেনের হয়ে থাকে কত, 109 ডিগ্রি 28 মিনিট। এগুলো খুব ইম্পর্টেন্ট। সরলতম অ্যালকিন কি হবে, না ইথিলিন C2H4। অ্যালকেন বললে মিথেন বলতাম। কৃত্রিম জৈব পলিমার কি লিখতে পারি, পলিহাইড্রক্সি বিউটারেট লেখা যেতে পারে, PHB পলিহাইড্রক্সি বিউটারেট। টেফলনের মনোমার অনেকবার করা হয়েছে, পলি টেট্রাফ্লুরোইথিলিন। পলি হলে পলিমার হয়ে যাবে, মনোমার বললে টেট্রাফ্লুরোইথিলিন লিখলেই। নেক্সট আসছি 3 বলেছে 0 ডিগ্রি সি উষ্ণতায় একটি রক্ষিত একটি গ্যাসের ভর ভর একটি ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করলে অন্তিম উষ্ণতা কত। তাহলে কি লিখতে পারি, দেখো টেম্পারেচার দেওয়া আছে 273, V1 ধরছি ভি এবং P1 ধরছি পি, প্রথমে এরকম ছিল। তাহলে ফর্মুলা লিখছি P1V1/T1 সমান আমরা জানি P2V2/T2 হয়। তাহলে T2 সমান কি লেখা যাবে, T2 সমান লেখা যাবে P2V2/P1V1 ইন্টু T1। তাহলে চাপটা পরবর্তীকালে চাপটা দ্বিগুণ করেছি এবং যে আয়তনটা আছে সেটা অর্ধেক করেছি, মানে V/2 করেছি। এবং প্রথমে চাপ পি ছিল আর ভি ছিল এবং টেম্পারেচার 273 ক্যালভিন। তাহলে দেখো পিপি ক্যান্সেল, ভিভি ক্যান্সেল, এখানে 2 2 ক্যান্সেল,
তাহলে কি পড়ে রইল? 273। তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের আর প্রাথমিক আয়তনের একটা রেশিও পাবো, সেটা কত? তাহলে এখানে দুটো উষ্ণতা দেখতে পাচ্ছ, একটা 0 ডিগ্রি, একটা 546 ডিগ্রি। তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলায় চলে আসছি যে V1/T1 সমান V2/T2। এবার আমাকে যেহেতু বলেছে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের রেশিও, তাহলে বলো V2/V1 সমান কি লেখা যায়? না, অবশ্যই T2/T1। তাহলে টেম্পারেচার, যে দ্বিতীয় টেম্পারেচারটা, সেটা কত ছিল? 546 ডিগ্রি। মানে কত ক্যালভিন? 546 মানে 819 ক্যালভিন। আর T1 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 ক্যালভিন। তাহলে এদের যদি রেশিও করি 819/273, তাহলে 273 একে 273, 273 3 819। তাহলে এদের যে অনুপাতটা হবে 3:1। নেক্সট প্রবলেম আছে যে 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তু, তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে ইউ সমান, আমি বলছি বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7 সেমি। প্রতিবিম্বের যে দূরত্ব, ও দিয়ে প্রকাশ করছি। প্রতিবিম্ব, প্রতিবিম্ব নয়, এটা অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব এটা কত দেওয়া আছে? না 12 সেন্টিমিটার। এবং প্রতিবিম্ব দূরত্ব মানে ইমেজ, এটাকে বলবো প্রতিবিম্ব দূরত্ব, এটা কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। তো আমাকে জিজ্ঞেস করেছে ভি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ছোট হাতের ভি করবি, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এম সমান দুটোই লেখা হয়। এম সমান একবার হয় ইমেজ বাই অবজেক্ট, আবার এম সমান লেখা হয় তাকে V/E, দুটো ফর্মুলাই লেখা হয়। তাহলে প্রথমে এখানে আই আর ও এর মান যেহেতু জানা আছে, তাহলে যদি বসিয়ে দিই তাহলে 24/12 কত আসবে? 2। তাহলে এম এর মান প্রথম ক্ষেত্রে আসছে 2। এই ক্ষেত্রে কি লিখতে হবে? এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে ভি সমান লেখা যাবে এম ইন্টু ইউ। তাহলে এম এর মান পেয়েছি 2, আর ইউ এর মান কত আছে? 7। তাহলে বলো কত হবে? 7 দুগুণে 1400। তাহলে ভি এর যে মান বা প্রতিবিম্বের যে, আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটা জিজ্ঞেস করেছে, তো সেটা হবে 14 সেন্টিমিটার। নেক্সট 3-এর দাগে আর কোনো প্রবলেম নেই, আছে 4-এর দাগের 2-এরটা। দেখো 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনের CO2 পাওয়া যায়? তাহলে আমরা দেখো CaCO3, এটাকে উত্তপ্ত করছি, কি পাবো? CaO প্লাস CO2। তাহলে CaCO3 ক্যালসিয়ামের 40, কার্বনের 12, আর এর 48, মিলে হয় 100 গ্রাম। আর এখানে পাবো 44 গ্রাম, বা এটা বলতে পারি 22.4 লিটার, দুটোই হবে। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে পাচ্ছি 22.4 লিটার CO2। তাহলে 1 গ্রাম CaCO3 থেকে কতটা পাবো? না 22.4/100 লিটার CO2। আর আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে 1 কেজি, মনে রাখবে 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম CaCO3 থেকে কতটা পাবো তার আয়তন। তাহলে এখানে লিখছি যে 1000 গ্রাম CaCO3 থেকে 22.4/100 ইন্টু 1000। শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল, এটা উঠলে এখানে নিচে 10 আসবে, মানে এটা কেটে গেল। তাহলে কত হচ্ছে? 224 লিটার।
অথবা দেখো যে 2.16 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই ভরের অক্সিজেন পেতে কতটা KClO3 কে উত্তপ্ত করতে হবে। Hg 200, পটাশিয়ামের 39। দেখো 2HgO থেকে কি পাই, 2Hg প্লাস O2, তাহলে 2 গুণিত পারদের কত 200, অক্সিজেনের হয় 16, এটা করলে পাবে 432, আর এদিকে ধরো এটা 16 ইন্টু 2 মানে পাবে 32। তাহলে এখানে কি লিখতে পারি না, 432 গ্রাম এইচজিও থেকে পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন, তাহলে প্রশ্নে বলেছে 2.16 গ্রাম, এটা, তাহলে এটা যদি এখানে উঠে এখানে 100 আসবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি অ্যান্সার আসবে 0.16 গ্রাম। এবার বলেছে এই পরিমাণ অক্সিজেন পেতে আমাকে কতটা পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। তাহলে 2KClO3 থেকে পাই 2KCl প্লাস 3O2, 2KCl প্লাস 3O2, তাহলে 2 পটাশিয়াম কত 39 প্লাস ক্লোরিন কত 35.5 আর 16 × 3 = 48, এটা থেকে পাবো 245, আর এখান থেকে পাবো 3 × 32 মানে 96। তাহলে দেখো যে 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি কিন্তু 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাহলে 1 গ্রাম অক্সিজেন পাবো 245/96, আর আমাকে পেতে হবে এত গ্রাম অক্সিজেন, তাহলে 0.16 গ্রাম অক্সিজেন পাবো কতটা পটাশিয়াম ক্লোরাইড থেকে 245/96 ইন্টু এটাকে লিখতে পারি 16/100, 16×6 = 96, তাহলে এটা ভাগ করলে কত আসবে 0.408 গ্রাম, তাহলে এটা ভাগ করলে আসবে 0.408, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো 4.6, বলেছে একটি তারের রোধ 30 ওহম, তাকে সমান 3টি অংশে ভাগ করো এবং তারটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করো, দিলে সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হবে। তাহলে এটা কিভাবে করা যাবে, দেখো একটি তারের রোধ হচ্ছে আমার 30 ওহম, একটি তারের রোধ 30 ওহম, তো এটাকে 3 ভাগে যদি ভাগ করি এক একটা ভাগ কত করে হবে 10 ওহম করে, তাহলে এই 10 ওহমের 3টা রোধকে যদি আমি সমান্তরাল সমবায়ে যোগ করি তাহলে কিরকম লিখব 1/10, 1/10 প্লাস 1/10, তাহলে এটা লসাগু 10 উপরে আসবে যোগ করলে 3 এর 10, অতএব আরপি সমান কি লিখবে 10/3, তাহলে 10/3 মানে কি হয় 3.33 ওহম, তাহলে এটা হবে তুল্য রোধ। নেক্সট বলেছে একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন 143টি নিউট্রন আছে, তো সেখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তাতে কতগুলি প্রোটন এবং নিউট্রন থাকবে। তাহলে ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা হবে 143টি নিউট্রন আছে এবং 92টি প্রোটন আছে, সমান কত হচ্ছে 235। তাহলে মৌলটি ধরছি এটা, তার পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 92 এবং তার ভর সংখ্যা তাহলে এখন হলো 235,
তাহলে প্রথমে কি কণা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, না এখান থেকে বলছে যদি আলফা কণা নির্গত, তাহলে একটা আলফা কণা নির্গত হলে এটা ধরলাম একটা অন্য মৌলে পরিণত হলো, এবং এর যে পরমাণু ক্রমাঙ্কটা কি হয়, আলফা কণা নির্গত হলে 2 কমে মানে 90, এবং এর যে ভর সংখ্যা যেটা হবে, ভর সংখ্যা কত কমে 4, তাহলে উপরে ভর সংখ্যা হবে 231। তো আমাকে জিজ্ঞেস করেছে এখন পরমাণু ক্রমাঙ্ক কত, এখন পরমাণু ক্রমাঙ্ক এটা, এটা হচ্ছে এখন ভর সংখ্যা। এবার আমাকে জিজ্ঞেস করেছে নিউট্রন সংখ্যা কত, তাহলে নিউট্রন সংখ্যা কত হয়, না ভর সংখ্যা থেকে যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বাদ দিই তাহলে পাবো নিউট্রন সংখ্যা, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 5 নম্বর সেটের সলিউশন।